হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে যেটা আমার কাজ থাকে, একদম ফ্রেশ হয়ে এসে বিছানাটা তুলে নেওয়া আর বাসি ঘরটা ঝাড় দেওয়া। তারপরে আমি আমার ওষুধপত্র খেয়ে নিয়েছি। আর মায়ের যেটা কাজ, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চলে যায় রান্নাঘরে। রান্নাবান্না ওইদিকে শুরু হয়ে গেছে। আর আগের ভিডিওতে আমার একটা কমেন্ট এসেছিলো যে আমার থাইরয়েড আছে কিনা। তো হ্যাঁ, আমার থাইরয়েড আছে। সেটা বিয়ের আরও বহু বছর আগে থেকেই, মানে বিয়ের আগে থেকেই আমার থাইরয়েডটা আছে। তবে ওষুধও আমি সেই তখন থেকেই কন্টিনিউ করছি, ওই জন্য নর্মাল আছে। তো প্রেগনেন্সির আগে আমি বেশ 2 বছর মতো থাইরয়েডের ওষুধ খাইনি, একদম ঠিকঠাকই ছিল। তো প্রেগনেন্সি আসার পরে, কনসিভ করার পর থেকে আমি আবার ওষুধটা কন্টিনিউ করছি, মানে ডাক্তারবাবুর সাজেশন অনুযায়ী যে এই অবস্থাতে ওষুধটা কন্টিনিউ করতে হবে যাতে কোনো কিছু সমস্যা না হয়। তো সেই কারণে এখনও পর্যন্ত নর্মালি আছে। এই যে রিপোর্ট করা হয়েছে, যতবারই রিপোর্ট করা হয় ততবার ওই থাইরয়েডটাও টেস্ট করা হয়, সব কিছু একদম নর্মাল আছে। তো সেই ওষুধগুলোই খেয়ে নিই। আর রান্নাঘরে আজকে আমার তেমন কোনো কাজ নেই, কারণ তোমার দাদাভাই ওইখান থেকেই খাওয়া দাওয়া করে আসবে। এখন ওইখান থেকেই খাওয়া দাওয়া করে যায়। সকালবেলা রুটি, আলু ভাজা বা কোনো একটা সবজি যখন যেরকম থাকে সেরকম করে দেওয়া হয়, ও রুটি খেয়ে যায়। আর ভাতটা এখান থেকে নিয়ে যেত। আমি মাকে বলতাম তোমাকে সকালবেলায়, যেহেতু ওখানে খাওয়া দাওয়ার লোক নেই, মানে আমি বা তোমার দাদাভাই থাকলেই আর কি সকালবেলায় খাই। আর মা বাবা সকালবেলায় অত খাওয়ার অভ্যেস নেই, মানে ভাতটা খায় না। তো সেই জন্য আমি এখানে আসলে মাকে বলি তোমাকে আর অত হুটোপাটা করে ওর জন্য রান্না করতে হবে না। তো গতকাল মা ফোন করেছিল যে আজকে ওখানে রান্নাবান্না করবে, মাছ ফাছ রেখেছে। তো সেই জন্য ও এখান থেকেই খাওয়া দাওয়া করে আসবে, আবার ওখান থেকেই খাবারটা নিয়ে যাবে। তো আমার আর রান্নাঘরে এখন যাব না, মা ওইদিকে যা রান্না করছে করুক, পরে তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করব। এখন আমি ঘরে একটু টুকটাক কাজ করবো, মানে গোছ গাছের কাজ, আমার নিজস্ব কোনো কাজ, যেগুলো খুব চাপের নয় কিন্তু আমাকে করতে হবে আর কি। তো সঙ্গে থাকো, সারাটা দিনে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। অনেকদিন পর একটু চাউমিন করছি। রাতে এক থেকে চাউমিন এনেছিলাম, সেটা অর্ধেকটার বেশি না আগেই রান্না হয়ে গেছিলো, আর অল্প পরিমাণে ছিল। তো ওইটুকুই ভাবলাম এখন রান্না করে নিই। প্রায় হয়ে গেছে, এখনই নামিয়ে নেওয়া হবে। চার 5 দিন আগে গেছিলাম ডক্টর দেখাতে। বাড়ি ফেরার পথে 2টো ডাব, তার সঙ্গে বেশ কিছু ফলও আনা হয়েছিল। ফলগুলো মাঝে মধ্যে টুকটাক করে 1-2টো খাওয়া হয়েছে। আর একটা ডাব প্রথম দিনই কেটে খাওয়া হয়েছিল, একটা ছিল, সেটাই আজকে কেটে নেওয়া হলো। আমি একটু নিয়ে নিলাম, আর ওই ডাবটার মধ্যেও একটু কিছুটা রয়ে গেছে জল। তাই মাকে বললাম তুমি বাকিটুকু খেয়ে নাও। তাই মা হয়েছে হাসছিল যে আমি কেন খাবো, তুই খা। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। আমার কয়েকদিন থেকে নাড়ু খেতে ইচ্ছা হচ্ছে। একটা নারকেল ছিল, ওটাও অনেক দিন আগের, ওটাও নষ্ট হয়ে যাবে। তাই বলে তাহলে একটা নারকেলেই যা হয় ততটুকুই করব। ওই মোটামুটি 15টা মতো নাড়ু হয়েছিল। তো সেটুকুই এখন এই যে পাকাতে বসেছি। তবে খুব বেশি ভালো হয়নি, কারণ নারকেলটা না অলরেডি কেমন একটু হয়ে গেছিলো, আর হয়তো 2 দিন গেলে খাওয়াই যেত না। তো যাই হোক, সবাই ওই 2-4টে করে খাওয়া হয়ে গেছে, শেষও হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। তবে আমার বেশ ভালোই লেগেছে, যেহেতু আমার খেতে ইচ্ছা করছিল। তাই আজকে কিন্তু আমার সেই শখটা পূরণ হয়ে গেল। আর এরপরে রাত্রে রান্নাবান্নাও রয়েছে, দেখি কি রান্নাবান্না হয়। ওইদিকে বারান্দায় ঠাম্মা এসে বসলো। ঠাম্মাকে বললাম একটা খাবে কি না, কিন্তু ঠাম্মা কোনো কিছু এক্সট্রা খায় না, মানে এখন বয়স হয়ে গেছে তো পেটের সব কিছু সহ্য হয় না। তো যেটা ইচ্ছে হয় খায় মাঝে মাঝে। বিকেলবেলা করে আবার একটু ফল কেটে নিলাম, মাই কেটে দিয়েছে অবশ্য। এর মধ্যে রয়েছে এই যে একটা পেয়ারা, একটা লেবু, আর তার সঙ্গে যে কালো আঙুরগুলো। এই আঙুরগুলো তো আমি একদিনও খাইনি এখনও পর্যন্ত, তবে সেই দিন বাজারে গিয়ে না আমার খেতে ইচ্ছা হচ্ছিলো। তাই তোমার দাদাভাইকে বললাম ওই 100 গ্রামের মতো নিয়ে নাও। হ্যাঁ, এই আঙুরগুলোর এত যে দাম, আমি জানি না প্রেগনেন্সি টাইমে এগুলো খাওয়া ঠিক হয় কি না। তবে ওই দেখে একটু খেতে ইচ্ছে হলো, তাই অল্প করে নিয়ে আসলাম। এই যে বারান্দায় ঠাম্মা কিছুক্ষণ বসেছিল, তারপর চলে গেল ঘরে। আর আমি এখন এই শাপলা বাছতে বসেছি। শাপলার বড়া খেতে ইচ্ছে হয়েছে। বড়া ঠিক না, ওই ভেলা টাইপের করে ভাজে না, মানে কাঠি গুঁজে, ওইটা আমার খেতে ইচ্ছে হয়েছে। তো এটা দিয়ে গেছে ওই বাড়ি থেকে ছোটো কাকিমা। কাকিমাদের নিয়ে আসা হয়েছিল, তো আমার জন্য আর কি কয়েকটা দিয়ে গেছে। আর তার সঙ্গে এই যে ডাঁটা মা কেটে দিয়ে গেল। আর একটা মূলোও রয়েছে, মুসুরির ডাল রান্না করবে মূলো এবং ডাঁটা দিয়ে। আর তার সঙ্গে ওই যে শাপলা ভাজা, আর রয়েছে পুঁই পাতা ভাজা। আর তোমার দাদাভাই, আমার দাদা যখন খেতে বসবে, ওরা যদি ডিম ভাজা খেতে চায় তো ডিম ভাজা করে দেবো। তো এই হচ্ছে রাত্রের মেনু। রান্নার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, মা ওইদিকে অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে। এখন ঘড়ি কাটায় ঠিক 7:30 বাজে। আমি ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম, ফোনটা চার্জে বসাবো। তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি।
গত বৃহস্পতিবার আমি গেছিলাম রিপোর্ট করাতে। তোমরা সেদিনই বলেছিলে দিদিভাই যখন রিপোর্টটা আসবে আমাদেরকে অবশ্যই জানিও রিপোর্টে কী আসলো। তো আমরাও ভীষণ চিন্তায় ছিলাম, গত দুদিন থেকে শরীরটা ভীষণ উইক রয়েছে এখনও পর্যন্ত। তো সেই নিয়ে আমি খুব ভয়ে ছিলাম যে রিপোর্টে কী আসবে, এই ভয়টাই পাচ্ছিলাম। তো সেটাই হয়েছে। আপাতত ডক্টরবাবু যেটুকু বললেন বর্তমানে মোটামুটি সব নর্মাল আছে, শুধু হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে, যেটা 11 পয়েন্ট কত বেশ থাকতে হয় তোমার দাদাভাই বললো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেটা আমার 10-এ নেমে এসছে। তো বললো খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করতে হবে আর তার সঙ্গে মেডিসিনগুলো অবশ্যই কন্টিনিউ করতে হবে। আর যেটা আমার মেন প্রবলেম, মেডিসিনগুলো ঠিকঠাক নিতে পারছি না, মানে 2 দিন যদি জোর করে খাচ্ছি 3 দিনের দিন বেরিয়ে যাচ্ছে। মানে এমনি সব ঠিক আছে কিন্তু আমার ওই ওষুধ খেতে গেলেই প্রবলেম। তো সেটা আমি ডক্টরবাবুকে বলেছিলাম, বললো যে কষ্ট হলেও মেডিসিনগুলো কন্টিনিউ করতে হবে। আর তখন আমাকে বলেছিল যে যদি সমস্যা থাকে তাহলে 2-3 দিন পর পর একটা করে ইঞ্জেকশন নিতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। তো আজকে দেখে রিপোর্টটা বললো যে যেটুকু প্রবলেম রয়েছে মেডিসিন একটু জোরজার করে খেতে পারলে আর কোনো ইঞ্জেকশন নিতে হবে না, কারণ ইঞ্জেকশন নিতে গেলে আবার বেশি মানে বেড়ে যেতে পারে, ওই জন্য ইঞ্জেকশনটা নেওয়ার প্রয়োজন নেই আপাতত। তো যাই হোক, টেনশন মুক্ত হলাম একটু, কিন্তু তবুও ভয় তো অবশ্যই আছে। আর তোমার দাদাভাই এখন চলে আসবে না বাড়িতে, ও রিপোর্ট দেখিয়ে আবার কাজের ওই জায়গায় ঢুকে গেছে। বললো যে তুমি খাওয়া দাওয়া করে নিও, কারণ গতকাল রাত্রে আমি ওর জন্য ওয়েট করছিলাম, 10:30 পর্যন্ত বসেছিলাম। তো বললো আমার জন্য একদমই ওয়েট করো না, আমার 11টাও বাজতে পারে, 12টাও বাজতে পারে, কখন যাব কোনো ঠিক নেই, তোমরা খাওয়া দাওয়া করে ভাতটা ঘরে রেখে দিও। তাই হচ্ছে ব্যাপার। এখন যাবো রান্নাঘরে, দেখি রান্নাবান্না যদি হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর ওই যে কত রাত্রে বাড়ি আসবে তার তো ঠিক নেই। খাওয়া দাওয়া করে আমি একটু মেশিনের কাজ দেখি করতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ আসি আসি। আর তোমরা অনেকেই রাগারাগি করছো যে দিদিভাই এই টাইমে তুমি কেন মেশিনে বসছো, তুমি কি পাগল হয়ে গেছো? তো দেখো, ব্লাউজ বানাতে দিতে গেলে সেই বাজারে যেতে হবে, আর আমি কখনো কাউকে দিয়ে ব্লাউজ বানাইনি, তো সেই কনফিডেন্সটা পাই না। আর তার থেকে বড় কথা, আমি নিজে বানাবো না, পুরোটা বোনকে দিয়েই করাবো। আমি হয়তো কাটিংটুকু করে দিলাম। আজকে যেমন শাড়ি পাড়টা লাগিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শাড়ি পাড় লাগিয়ে মেশিনে শুধু ওই আঁচলটুকু সেলাই করে দিয়েছি। ওই ছোটোখাটো কাজ আমি করছি যাতে আমার প্রবলেম না হয়। আমার যখন প্রবলেম হয় তখন আমি উঠে পড়ছি বা বোনকে দিয়েই করাচ্ছি। আমি জানি বসাটাই ঠিক না, আর মেশিন পায়ে চালাই না, তো মানে মোটরে চলে, ওই পা দিয়ে চেপে একটু সুইচ দিলেই হয়ে যায়। তো সেই জন্য খুব বেশি প্রবলেম হয় না, আর প্রবলেম হলে অবশ্যই আমি সেটুকু করবো না, ঠিক আছে? তোমরা, আমি জানি আমাকে নিয়ে চিন্তা করার জন্যই এরকম বলো, তো তোমরাও নিশ্চিন্তে থাকো যাতে প্রবলেম না হয়, সেভাবেই আমি কাজগুলো করছি। আর বোন আছে বলেই আমি ব্লাউজটা এখান থেকে বানাতে চাইছি, না হলে আমি ওই বাড়িতেও মেশিন রয়েছে, ওইখানে গিয়েও বানাতে পারতাম। ওই জন্য ভাবলাম এখানে 2 দিন থেকে ব্লাউজটা এখান থেকেই করে নিয়ে যাই, আমি না পারলে বোন আমাকে করে দিতে পারবে। তো ব্লাউজটা কাটিং করাও হয়নি জানো তো, এই যে শাড়ির থেকে পিসটা কেটে আলাদা করে রেখেছি, আর শাড়ির পাটটা লাগিয়ে প্যাকেটে রেখে দিয়েছি একদম রেডি করে। এই হচ্ছে লাইনিং। চলো, মা ডাকছে, রান্নাবান্না বোধহয় হয়েই গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে রান্না প্রায় হয়েই গেছে, এখন খাওয়া দাওয়া করতে বসে যাব। তোমার দাদাভাইকেও ফোন করলাম, ও বললো আসতে অনেকটাই রাত হয়ে যাবে, তাই আমি আর মা এখন খেয়ে নেব। এই যে এদিকে শাপলা ভাজা হয়ে গেছে, তার সঙ্গে পুঁই পাতা ভাজা। আমার তো পুঁই পাতা ভাজাটা ভীষণই ভালো লাগে, তো এটাও বেশ কয়েকটা ভাজা হয়েছে, আমাদের গাছেরই পাতা। আর ওদিকে বোন এসে বসছিল বাইরে, তো বোনকেও একটা দিলাম, ও খাচ্ছিল। আর তার সঙ্গে যে লেবু, মামা বাড়ি থেকে অনেকগুলো লেবু পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে একটা কেটে নেওয়া হয়েছে। আর এই হচ্ছে মসুরির ডাল। তো এই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া দাওয়া। চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল।